প্রিয় বন্ধুরা, অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন আজ শুনবেন প্রথম পর্ব। কলিকাতার একটা বাসায় একদিন সকালবেলায় ঘুম ভাঙ্গিয়া সতীশ বিছানার এপাশ ওপাশ করিতে করিতে হঠাৎ স্থির করিয়া বসিল, আজ সে স্কুলে যাইবে না। সে হোমিওপ্যাথি স্কুলে পড়িতেছিল। এই কামাই করিবার সংকল্পটা তাহার মনের মধ্যে সুধা বর্ষণ করিল এবং মুহূর্তের মধ্যে বিকল দেহটাকে সবল করিয়া তুলিল। সে প্রফুল্ল মুখে উঠিয়া তামাকের জন্য হাঁকাহাঁকি করিতে লাগিল। ঘরে ঢুকিল সাবিত্রী। সে অনতি দূরে মেজের উপর বসিয়া হাসিমুখে জিজ্ঞাসা করিল, ঘুম ভাঙল বাবু? সাবিত্রী বাসার ঝি এবং গৃহিণী। চুরি করিত না বলিয়া খরচের টাকা করে সমস্তই তাহার হাতে থাকিত। অতি সুশ্রী গঠন, বয়স বোধ করি 21-22-এর কাছাকাছি, কিন্তু মুখ দেখিয়া আরো কম বলিয়া মনে হয়। সাবিত্রী ফর্সা কাপড় পরিত এবং ঠোঁট দুটি পান ও দুক্তার রসে দিবারাত্রি রাঙ্গা করিয়া রাখিত। সে হাসিয়া কথা কহিতে যেমন জানিত, সে হাসির দামটাও ঠিক তেমনি বুঝিত। গৃহসুখ বঞ্চিত বাসার সকলের উপরেই তাহার একটা আন্তরিক স্নেহ মমতা ছিল। অথচ কেহ সুখ্যাতি করিলে বলিত, যত্ন না করিলে আপনারা রাখবেন কেন বাবু? তাছাড়া বাড়িতে গিয়া গিন্নিদের কাছে নিন্দে করে বলবেন, বাসার এমন ঝি যে পেট ভরে দুবেলা খেতেও দেয় না। ওই রকম অপযশের চেয়ে একটু খাটা ভালো বলিয়া হাসি মুখে কাজে চলিয়া যাইত। বাসার মধ্যে শুধু সতীশেই তাহার নাম ধরিয়া ডাকিত, যাতা পরিহাস করিত এবং যখন তখন বকশিস দিত। সতীশের উপরও তাহার স্নেহ কিছুটা অতিরিক্ত ছিল। সারাদিন সমস্ত কাজকর্মের মধ্যে বোধ করি এই জন্যই সে তাহার একটি চোখ এবং একটি কান এই উন্নত বলিষ্ঠ সুদর্শন যুবকটির উদ্দেশ্যে নিযুক্ত রাখিত। বাসার সকলেই ইহা জানিত এবং কেহ কেহ সকৌতুকে ইঙ্গিত করিতেও ছাড়িত না। সাবিত্রী জবাব দিত না, মুখ টিপিয়া হাসিয়া কাজে চলিয়া যাইত। সতীশ কহিল, হ্যাঁ ঘুম ভাঙল বলিয়াই বালিশের তলা হইতে একটা টাকা ঠং করিয়া ফেলিয়া দিল। সাবিত্রী টাকাটা লইয়া বলিল, সকালবেলায় আবার কি আনতে হবে? সতীশ বলিল, সন্দেশ, কিন্তু আমার জন্যে নয়, এখন রেখে দাও, রাতে তোমার বাবুর জন্য কিনে নিয়ে যেও। সাবিত্রী রাগ করিয়া টাকাটা বিছানার উপর ফেলিয়া দিয়া বলিল, রেখে দিন আপনার টাকা, আমার বাবু সন্দেশ খেতে ভালোবাসে না। সতীশ টাকাটা পুনরায় ফেলিয়া অনুনয়ের স্বরে কহিল, আমার মাথা খাও সাবিত্রী, এই টাকা আমাকে কিছুতেই ফিরুতে পারবে না। আমি সত্যি তোমার বাবুকে সন্দেশ খেতে দিয়েছি। সাবিত্রী মুখ বার করিয়া বলিল, যখন তখন আপনি মেয়ে মানুষের মতো মাথার দিব্যি দেন, এ ভারী অন্যায়। বাবু টাবু আমার নেই, বাবু আমার আপনি, আপনারা। সতীশ হাসিয়া বলিল, আচ্ছা দাও টাকা, কিন্তু বলো আমরা ছাড়া যদি আর কোনো বাবু থাকে তো তার মাথা খাই। সাবিত্রী হাসিয়া ফেলিল, বলিল, আমার বাবু কি আপনার সতীন যে মাথা খাচ্ছেন? সতীশ কহিল, আমি তার মাথা খাচ্ছি না, তিনি আমার মাথা খাচ্ছেন, আমি তো বরং তাকে সন্দেশ খাওয়াচ্ছি। সাবিত্রী মুখ ফিরাইয়া হাসি দমন করিয়া হঠাৎ গম্ভীর হইয়া বলিল, চাকর দাসীর সঙ্গে এইরকম করে কথা কইলে ছোট লোক প্রশ্রয় পেয়ে যায়, আর মানতে চায় না। একটু বুঝে সুঝে কথা কইতে হয় বাবু, নইলে লোকে নিন্দা করে। বলিয়া টাকাটা লইয়া সে ঘরের বাহির হইয়া গেল। কিন্তু অনতিকাল পরেই ফিরিয়া আসিয়া বলিল, আজ এই বেলা কি রান্না হবে? ইতিমধ্যে চাকর তামাক দিয়া গিয়েছিল। সতীশ কাত হইয়া শুইয়া পড়িয়া বলিল, যা খুশি। সাবিত্রী বলিল, আবার রাগও আছে যে? সতীশ দেওয়ালের দিকে মুখ ফিরাইয়া তামাক টানিতে টানিতে বলিল, পুরুষ মানুষ, রাগ থাকবে না? আর আজ আমি খাবও না। সাবিত্রী বলিল, অন্য কোথাও জুটেছে বোধ হয়, কিন্তু সে যাই হোক সতীশবাবু, স্কুলে আপনাকে যেতেই হবে তা বলে রাখছি। এই অল্প কালের মধ্যেই নিয়মিত স্কুলে যাওয়ার ব্যাপারটা পুনরায় সতীশকে বুঝার মতো চাপিয়া ধরিতেছিল এবং নানা ছলে নানা উপলক্ষে সে কামাই করিতে শুরু করিয়াছিল। সাবিত্রী তাহার লক্ষ্য করিয়াছিল। আজ সেই ছলনার পুনরাবৃত্তি সে টের পাইল। সতীশ ধর্মর করিয়া উঠিয়া কৃত্রিম কুদের স্বরে বলিল, শুভকর্মের গোড়াতেই টুকুনা বলছি। সাবিত্রী কহিল, তা তো বললেন, কিন্তু এন্ট্রান্স পাস করতে 24 বছর কেটে গেল, এই ডাক্তারি পাস করতে 64 বছর কেটে যাবে যে। সতীশ রাগতভাবে বলিল, মিথ্যা কথা বলো না সাবিত্রী, আমি এন্ট্রান্স পাস করিনি। সাবিত্রী হাসিয়া বলিল, এটাও করেননি? সতীশ গাড় নাড়িয়া বলিল, না, হিংসুটে মাস্টারগুলো আমাকে পাস করতে যেতেই দেয়নি। সাবিত্রী এবার মুখে কাপড় দিয়ে হাসিতে লাগিল। তারপর বলিল, তবে এটা হবে কি? কোনটা? এই ডাক্তারিটা। সতীশ খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আচ্ছা সাবিত্রী, গাদার মতো লোকগুলো এক্সামিন পাশ করে কি করে বলতে পারো? সাবিত্রী হাসি চাপিয়া বলিল,
গাদার মতো, কিন্তু গাদা নয়। যারা ঠিক গাদা তারা পারে না। সতীশ ব্যস্তভাবে দরজার বাহিরে গলা বাড়াইয়া একবার দেখিয়া লইল, পরক্ষণে স্থির হইয়া বসিয়া একটু গম্ভীর হইয়া বলিল, কেউ যদি শুনে তো সত্যি নিন্দে করবে। আমার মুখের সামনে দাঁড়িয়ে আমাকে গাদা বলছো, এর কোনো কৈফিয়ত দেওয়া চলবে না। কর্মদোষে আজ সাবিত্রী বাসার দাসী, তাই সে এই আঘাতটুকু সহ্য করিয়া লইয়া বলিল, তা বটে, বলিয়াই ধীরে ধীরে বাহির হইয়া গেল। সতীশ আর একবার অলসের মতো বিছানায় শুইয়া পড়িল। তাহার মনের মধ্যে কর্মহীন সারাদিনের যে ছবিটা উজ্জ্বল হইয়া উঠিতেছিল, সাবিত্রীর কথার গায়ে তাহার অনেকটাই মলিন হইয়া গেল। অলস বিরক্ত মুখে বিছানাতেই পড়িয়া রহিল। কিন্তু যথাসময়ে স্নানের জন্য তাগিদ পড়িল। সতীশ উঠিল না, বলিল, তাড়াতাড়ি কি, আমি আজ তো বার হব না। সাবিত্রী ঘরে ঢুকিয়া কহিল, সে হবে না, আপনাকে স্কুলে যেতেই হবে, যান, আপনি স্নান করে খেয়ে নিন। সতীশ বলিল, আজ আমি কিছুতেই যাচ্ছি নে। সাবিত্রী একটুখানি হাসিল, বলিল, না যান তো স্নান করে খেয়ে নিন। আপনার কুড়ুমিতে দাসী চাকর কষ্ট পায়, সেটা দেখতে পান না? সতীশ বলিল, এ কীরকম দাসী চাকর যে 9টা বাজতে না বাজতেই কষ্ট পায়? না, এ বাসা আমাকে বদলাতেই হবে, না হলে শরীর টিকবে না দেখছি। সাবিত্রী হাসিয়া ফেলিল, বলিল, তাহলে আমাকেও বদলাতে হবে। কিন্তু বলিয়া ফেলিয়া সে তাড়াতাড়ি নিজের কথাটা চাপা দিয়া বলিয়া উঠিল, ততক্ষণ কিন্তু আপনাকে এই বাসার নিয়মেই মেনে চলতে হবে, স্কুলেও যেতে হবে। নিন, উঠুন, বেলা হয়ে যাচ্ছে। বলিয়াই সতীশের ধুতি ও গামছা স্নানের ঘরে রাখিয়া আসিতে দ্রুতপদে বাহির হইয়া গেল। সতীশ স্নান করিয়া আসিয়া পূজার আসনে বসিয়া দেরি করিতে লাগিল। সাবিত্রী 2-3 বার আসিয়া দেখিয়া গিয়া দরজার বাহির হইতে ডাকিয়া বলিল, বারাবাত ঠান্ডা হয়ে গেল যে, স্কুলে যেতে হবে না আপনাকে, দয়া করে 2টি খেয়ে নিয়ে আমাদের মাথা কিনুন। সতীশ আরও মিনিট 5 নিঃশব্দে বসিয়া থাকিয়া দাঁড়াইয়া উঠিয়া বলিল, পূজা আহ্নিকের সময় গোলমাল করলে কি হয় জানো? সাবিত্রী বলিল, কুশাকুশি সামনে নিয়ে ছল করলে কি হয় জানেন? সতীশ চোখ কপালে তুলিল, ছল করছিলাম? কখনো না। সাবিত্রী কি একটা বলিতে গিয়া চাপিয়া গেল, তারপর বলিল, তা আপনিই জানেন, কিন্তু আপনার তো অন্য দিন এত দেরি হয় না, যান, বাদ দেওয়া হয়েছে, বলিয়া চলিয়া গেল। আজ শীতের মধুর মধ্যাহ্নে বাসা নির্জন ও নিস্তব্ধ। এ বাসার সকলেই কেরানি, তাহারা অফিসে গিয়াছেন, বামুন ঠাকুর বেড়াইতে গিয়াছে, বেহারি বাজার করিতে গিয়াছে। সাবিত্রীরও কোনো সারা শব্দ পাওয়া যায় না। সতীশ নিজের ঘরে প্রথমে দিবানিদ্রার মিথ্যা চেষ্টা করিয়া এইমাত্র উঠিয়া বসিয়া যাতা ভাবিতেছিল। তাহার শিউরের দিকের জানালাটা বন্ধ ছিল, সেটা খুলিয়া দিয়া সম্মুখের খোলা ছাদের দিকে চাহিয়াই তৎক্ষণাৎ বন্ধ করিয়া ফেলিল। ছাদের এক প্রান্তে বসিয়া সাবিত্রী চুল শুকাইতেছিল এবং ঝুঁকিয়া পড়িয়া কি একটা বই দেখিতেছিল। জানালা খোলার শব্দে সে চকিত হইয়া মাথার উপরে আঁচল তুলিয়া দিয়া উঠিয়া দাঁড়াইয়া দেখিল জানালা বন্ধ হইয়া গিয়াছে। অনতিকাল পরে সে ঘরে ঢুকিয়া বলিল, ডাকছিলেন আমাকে? সতীশ বলিল, না, ডাকিনি তো। আপনার পান জল আনব? সতীশ মাথা নাড়িয়া বলিল, আনো। সাবিত্রী পান জল আনিয়া বিছানার কাছে রাখিয়া দিয়া ঘরের সমস্ত দরজা জানালা একে একে বেশ করিয়া খুলিয়া দিয়া মেজের উপর বসিয়াই বলিল, যাই, আপনার তামাক সেজে আনি। সতীশ জিজ্ঞাসা করিল, বেহারি কোথায়? বাজারে গেছে, বলিয়া সাবিত্রী চলিয়া গেল এবং ক্ষণকাল পরে তামাক হাজির করিয়া খোলা দরজার সম্মুখে বসিয়া হাসিমুখে বলিল, আজ মিথ্যে কামাই করলেন। সতীশ কহিল, এটাই সত্যি, আমার দাঁতটা কিছুটা স্বতন্ত্র, তাই মাঝে মাঝে এরকম না করলে অসুখ হয়ে পড়ে। তাছাড়া আমি রীতিমতো ডাক্তার হতে চাইনি, অল্প অল্প কিছু শিখে আমাদের দেশের বাড়িতে গিয়ে একটা বিনে পয়সার ডাক্তারখানা খুলে দেব। চিকিৎসার অভাবে দেশের গরিব দুঃখীরা উলা উঠায় উজাড় হয়ে যায়, তাদের চিকিৎসা করাই আমার উদ্দেশ্য। সাবিত্রী বলিল, বিনা পয়সার চিকিৎসায় বুঝি ভালো শেখার দরকার নেই? ভালো ডাক্তার কেবল বড়লোকের জন্যে, আর গরিবের বেলায় হাতুড়ে। কিন্তু তাই বা হবে কি করে? আপনি চলে গেলে বিপিনবাবুর বাড়ি মুশকিল হবে যে। বিপিনবাবুর উল্লেখে সতীশ লজ্জিত হইয়া বলিল, মুশকিল আবার কি? আমার মতো বন্ধু তার ঢের জুটে যাবে, তাছাড়া আমি ওখানে যাইনি। সাবিত্রী আশ্চর্য হইয়া বলিল, যান না? তাহলে ওকে গান বাজনা শেখায় কে? সতীশ অত্যন্ত বিরক্ত হইয়া বলিল, গান বাজনা বুঝি আমি শেখাই? সাবিত্রী বলিল, কি জানে বাবু, লোকে তো বলে। কেউ বলে না, এ তোমার বানানো কথা। আপনাকে বিপিনবাবুর মুসাহেব বলে, এও বুঝি আমার বানানো কথা?
কথা শুনিয়া সতীশ আগুন হইয়া গর্জিয়া উঠিল। কি? আমি মুসাহেব? কে বলে শুনি? সাবিত্রী মনে মনে হাসিয়া বলিল, কার নাম করব বাবু? যাই, রাখাল বাবুর বিছানাটা রোদে দিয়ে আসি। বিছানা থাক, নাম বলো। সাবিত্রী হাসিয়া বলিল, কুমুদিনী। সতীশ বিস্মিত হইয়া বলিল, তাকে তুমি জানলে কি করে? সাবিত্রী বলিল, তিনি আমাকে কাজ করবার জন্য ডেকে পাঠিয়েছিলেন। তোমাকে? সাহস তো কম নয়। তুমি কি বললে? এখনো বলিনি, ভাবছি। বেশি মাইনে কম কাজ, তাই লোভ হচ্ছে। সতীশের চোখ দিয়া অগ্নিস্ফুলিঙ্গ বাহির হইতে লাগিল। সে বলিল, এ বিপিনের মতলব। তোমার নাম সে প্রায়ই করে বটে। সাবিত্রী হাসি চাপিয়া বলিল, করেন? তাহলে বোধ করে আমাকে মনে ধরেছে। সতীশ সাবিত্রীর মুখের প্রতি ক্ষুদ্র দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিল, ধরাচ্ছি। 100 টাকা ফাইন দিয়ে অবধি লোকজনকে আর চাপকায়নি। আবার দেখছি কিছু দিতে হলো। আচ্ছা, তুমি যাও। সাবিত্রী চলিয়া গেল। রাখালের বিছানাগুলি রৌদ্রে দিয়া তাড়াতাড়ি ফিরিয়া আসিয়া জানালার ফাঁক দিয়া দেখিল সতীশ জামা গায়ে দিয়াছে এবং বাক্স খুলিয়া একতারা নোট লুকাইয়া পকেটের মধ্যে লইতেছে। সাবিত্রী 2 চৌকাঠে হাত দিয়া পথ রোধ করিয়া বলিল, কোথায় যাওয়া হবে? কাজ আছে, পথ ছাড়ো। কি কাজ শুনি? সতীশ ক্রুদ্ধ হইয়া বলিল, সর। সাবিত্রী সরিল না। হাসিয়া বলিল, ভগবান আপনাকে কোনো গুণ থেকে বঞ্চিত করেননি দেখছি। ইতিপূর্বে জরিমানাও দেওয়া হয়ে গেছে। সতীশ ভ্রু কুঞ্চিত করিল, কথা কহিল না। সাবিত্রী কহিল, এ তো আপনার ভারী অন্যায়। কোথায় কাজ করি না করি আমার ইচ্ছে, আপনি কেন বিবাদ করতে চান? সতীশ বলিল, বিবাদ করি না করি আমার ইচ্ছে, তুমি কেন পথ আটকাও? সাবিত্রী হাত জোর করিয়া বলিল, আচ্ছা একটু সবুর করুন, আমি এলে যাবেন। সতীশ ফিরিয়া গিয়া খাটের উপর বসিতেই সাবিত্রী বাহিরে আসিয়া খট করিয়া দরজায় শিকল দিয়া জানালা দিয়া আস্তে আস্তে বলিয়া গেল, শান্ত না হলে দূর খুলব না, নিচে চললুম। বলিয়াই সে সত্যই নিচে নামিয়া গেল। বাহিরে যাইতে না পারিয়া সতীশ খানিকক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া গায়ের জামাটা মাটিতে ছুঁড়িয়া ফেলিয়া দিয়া চিত হইয়া শুইয়া পড়িল। বিপিনের সহিত তাহার আলাপ এহালাবাদে। কলিকাতায় আসিয়া ইহা যথেষ্ট ঘনীভূত হইলেও এই বাসার মধ্যে তাহার যখন তখন আসা যাওয়াটা যে বাড়াবাড়ি দাঁড়াইতেছিল, ইহা সে নিজেও লক্ষ্য করিতেছিল। আজ সাবিত্রীর কথায় সেই হেতুটা একেবারে সুস্পষ্ট হইয়া উঠিল। ঘণ্টা খানেক পরে ফিরিয়া আসিয়া সাবিত্রী জানালার বাহির হইতে আস্তে আস্তে বলিল, রাগ পড়ল বাবু? সতীশ জবাব দিল না। দূর খুলিয়া সাবিত্রী ঘরে আসিয়া বলিল, আচ্ছা, এ কি অত্যাচার বলুন তো? সতীশ কোনো দিকে না চাহিয়া জিজ্ঞাস করিল, কিসের অত্যাচার? সাবিত্রী বলিল, সকলেই নিজের ভালো খোঁজে, আমিও কোথাও যদি একটু ভালো কাজ পাই, আপনি তাতে বাদ সাধেন কেন? সতীশ উদাসভাবে বলিল, বাদ সাধব কেন? তোমার ইচ্ছে হলে যাবে বই কি। সাবিত্রী কহিল, অথচ আমার নতুন মনিবটিকে মারধর করবার আয়োজন করছেন। সতীশ উঠিয়া বলিল, তুমি কি করতে সাবিত্রী? তোমার জিনিসটি যদি কেউ ভুলিয়ে নিয়ে যায়? কিন্তু আমি কি আপনার জিনিস? বলিয়াই সাবিত্রী ফিক করিয়া হাসিয়া ফেলিল। সতীশ লজ্জিত হইয়া বলিল, দূর, তা নয়, কিন্তু। সাবিত্রী বলিল, কিন্তুতে আর কাজ নেই, আমি যাব না। সতীশের পিরানটা মাটিতে লুটাইতেছিল। সাবিত্রী তুলিয়া পকেট হইতে নোটগুলি বাহির করিয়া ফেলিল। বাক্সে চাবি লাগানোই ছিল। তালা বন্ধ করিয়া চাবি নিজের রিঙে পরাইতে পরাইতে বলিল, আমার কাছে রইল, টাকার আবশ্যক হলে চেয়ে নেবেন। সতীশ বলিল, যদি চুরি করো? সাবিত্রী সে কথায় হাসিয়া আঁচলে বাঁধা চাবির গুছা জনাত করিয়া পিঠির উপর ফেলিয়া দিয়া বলিল, আমি চুরি করলে আপনার গায়ে লাগবে না। সতীশ সাবিত্রীর মুখপানে ক্ষণকাল স্থির দৃষ্টিতে চাহিয়া রহিল। সেই ক্ষণিকের দৃষ্টিতে সে কি দেখিতে পাইল সেই জানে। চমকিয়া বলিয়া উঠিল, সাবিত্রী, তোমাদের বাড়ি কোন দেশে? বাংলাদেশে। তার বেশি আর বলবে না? না। বাড়ি কোথায় না বলো, কি জাত বলো? সাবিত্রী একটুখানি হাসিয়া বলিল, তাই বা জেনে কি হবে? হাতে ভাত খাবেন না তো? সতীশ ক্ষণকাল ভাবিয়া কহিল, সম্ভব নয়, কিন্তু জোর করে একেবারে নাও বলতে পারিনি। সাবিত্রী তাহার উজ্জ্বল চক্ষু সতীশের মুখের উপর নিবন্ধ করিয়া মুহূর্তকাল পরেই হাসিয়া উঠিল। ছেলে মানুষের মতো মাথা নাড়িয়া কণ্ঠস্বরে অনির্বচনীয় সুহাগ ডালিয়া দিয়া বলিল, না বলতে পারেন না কেন বলুন তো? অকস্মাৎ সতীশের মাথায় যেন বুধ চাপিয়া গেল। তাহার বুকের রক্ত তুলপার করিয়া উঠিল। সে তৎক্ষণাৎ গাঢ় স্বরে বলিয়া ফেলিল, কেন জানি না সাবিত্রী, কিন্তু তুমি রেঁধে দিলে খাবো না বলা আমার পক্ষে শক্ত। শক্ত? আচ্ছা, সে একদিন দেখা যাবে। ওই যা, রাখালবাবুর পাশ বালিশটা রুদে দিতে বলেছি। বলিয়াই চক্ষের নিমিষে সে ঘরের বাহির হইয়া গেল। একটা কথা শুনে যাও সাবিত্রী,
বলিয়াই সতীশ সম্মুখে ঝুঁকিয়া পড়িয়া হাত বাড়াইয়া তাহার অঞ্চলের ক্ষুদ্র এক প্রান্ত ধরিয়া ফেলিল। সাবিত্রী দুই চক্ষে বিদ্যুৎ বর্ষণ করিয়া ছি আসছি বলিয়া এক টান মারিয়া নিজেকে মুক্ত করিয়া দ্রুতপদে অদৃশ্য হইয়া গেল। হঠাৎ কি যেন একটা কাণ্ড ঘটিয়া গেল। তাহার এই অকস্মাৎ দ্রুত পলায়ন, এই চাপা গলায় আসছি, এই চোখের বিদ্যুৎ বজ্রাগ্নির মতো সতীশের সমস্ত দুর্বুদ্ধিকে এক নিমেষে পুরাইয়া বর্ষ করিয়া ফেলিল। তাহার মনে হইল ইহজন্মে সে আর সাবিত্রীকে মুখ দেখাইতে পারিবে না, এবং পাছে কোনো এক প্রয়োজনে সে আবার আসিয়া পড়ে, এই আশঙ্কায় সে তৎক্ষণাৎ একখানা র্যাপার টানিয়া লইয়া জ্বরের বেগে বাহির হইয়া পড়িল। ৩-৪টা সিঁড়ি বাকি থাকিতে সতীশ উপর হইতে সাবিত্রীর গলা আবার শুনিতে পাইল। সে রান্নাঘর হইতে ছুটিয়া আসিয়া মুখ বাড়াইয়া ডাকিয়া বলিতেছিল, একেবারে খাবার খেয়ে যান বাবু, নইলে ফিরে আসতে দেরি হলে সমস্ত নষ্ট হয়ে যাবে। কিন্তু যেন কিছুতেই শুনিতে পাইল না। এইভাবে সতীশ ঊর্ধ্বশ্বাসে বাহির হইয়া গেল। পরদিন সকালবেলা সাবিত্রী যখন রান্নার কথা জিজ্ঞেস করিতে আসিল, সতীশ আস্তে আস্তে বলিল, কিছু মনে করো না সাবিত্রী। সাবিত্রী বিস্ময়ের স্বরে প্রশ্ন করিল, কি মনে করব না? সতীশ ঘাড় হ্যাট করিয়া চুপ করিয়া রহিল। সাবিত্রী মৃদু হাসিয়া বলিল, বেশ, যা হোক, আমার সময় নেই। কি রান্না হবে বলুন, আমি জানি নে, তোমার যা ইচ্ছে। আচ্ছা বলিয়া সাবিত্রী চলিয়া গেল, দ্বিতীয় প্রশ্ন করিল না। ঘণ্টা 2 পরে ফিরিয়া আসিয়া সাবিত্রী বলিল, 9টা বেজে গেছে যে। সময় উৎকীর্ণ হইবার সংবাদে সতীশ লেশমাত্র উদ্বেগ প্রকাশ না করিয়া বলিল, বাজুকে আমার আর ভালো লাগছে না। একটু রুক্ষ স্বরে প্রশ্ন করিল, বলি কি ভালো লাগছে না, পড়তে যাওয়া? সতীশ নিজেও মনে মনে বিরক্ত হইয়া উঠিতেছিল, জবাব দিল না। তাহার মুখের পানে চাহিয়া সাবিত্রী ইহা বুঝিল এবং ক্ষণকাল মৌন থাকিয়া কণ্ঠস্বর মৃদু করিয়া বলিল, লেখাপড়া ভালো লাগছে না। এখন ভালো লাগছে বুঝি মেয়ে মানুষের আঁচল ধরে টানাটানি করা। যান আপনি স্কুলে। অনর্থক বাসায় বসে থেকে উদ্রব করবেন না। তাহার তিরস্কারের মধ্যে যথেষ্ট আন্তরিক স্নেহ ও একান্ত মঙ্গলেচ্ছা ব্যতীত আর কিছুই ছিল না। কিন্তু কথার ভঙ্গিটা সতীশের সর্বাঙ্গে যেন বিচ্ছুটি মাখিয়া দিল। দেখিতে দেখিতে চোখ মুখ তাহার ক্রোধে রাঙ্গা হইয়া উঠিল। বলিল, যা মুখে আসে তাই বলো দেখছি। প্রশ্রয় পেলে শুধু কুকুরেই মাথায় উঠে না, মানুষকে মনে করে দিতে হয়। সাবিত্রী মুহূর্তকাল চুপ করিয়া থাকিয়া কণ্ঠস্বর আরো নত করিয়া বলিল, হবে বই কি সতীশবাবু, না হলে আপনাকেই বা মনে করিয়া দিতে হবে কেন? এটা ভদ্রলোকের বাসা, বৃন্দাবন নয়। বলিয়াই দ্রুতপদে বাহির হইয়া গেল। সাবিত্রী যে তাহাকে এমন করিয়া বিদিতে পারে, এই কথা সে তো মনে স্থান দিতেও পারিত না। কতক্ষণ এককভাবে বসিয়া থাকিয়া হঠাৎ সে উঠিয়া দাঁড়াইল এবং কোনো মতে স্নানাহার সম্পন্ন করিয়া লইয়া পরিবার ছলে বাহির হইয়া গেল। সেদিন সমস্ত দিন ধরিয়া তাহার অপমানাহত ক্ষুদ্র চিত্ত তাহার প্রবৃত্তকে শাসন করিতে লাগিল, এবং যতই সে নিজের এই অভাবনীয় অদ্ভুত ব্যবহারের কোনো তাৎপর্য খুঁজিয়া পাইল না, ততই তাহার মনের মধ্যে একটা কথায় বারংবার আনাগোনা করিয়া দাগ কাটিতে লাগিল। কেন যে সে আঁচল ধরিয়াছিল, কি কথা তাহার বলিবার ছিল, এবং সাবিত্রী অমন করিয়া পলাইয়া না গেলে সে কি বলিত, কি করিত? তাহার অপদস্থ ক্রুদ্ধ অন্তঃকরণ নিরন্তর এই সমস্ত তিক্ত প্রশ্নে সাবিত্রীর অপেক্ষাও তাহাকে অধিকতর নিষ্ঠুরভাবে অবিশ্রাম বিদিতে লাগিল। এমনি করিয়া সে সারাদিন নিজের অস্ত্রে নিজে ক্ষত বিক্ষত হইয়া দিন শেষে গঙ্গার ধারে আসিয়া উপস্থিত হইল, এবং কোনো মতে খেয়ার মাজিদের বিনীত আক্রমণ এড়াইয়া নির্জীবের মতো একখণ্ড পাথরের উপর গিয়া বসিয়া পড়িল। এমনিভাবে বসিয়া থাকিতে থাকিতে কখন যে রাত্রি বাড়িয়া উঠিল সে জানিতে পারিল না। কখন বাটা শেষ হইয়া জোয়ারের জল পায়ের কাছে উঠিয়াছে, কখন মাথার উপরে আকাশ কালো হইয়া নক্ষত্র ফুটিয়াছে, কিছুই সে টের পায় নাই। শীতের জল হাওয়ায় তাহার শীত করিতে লাগিল, এবং ওপারের চটকলের গড়িতে 12টা বাজিয়া গেল। তখন সতীশ উঠিয়া বাসার অভিমুখে চলিল। এই সময়টায় কিছুক্ষণের জন্য বোধ করি সে তাহার কাল্পনিক আশঙ্কাটা ভুলিয়াছিল, কিন্তু চলিতে চলিতে বাসার দূরত্ব যতই হ্রাস পাইতে লাগিল, মন তাহার পুনর্বার সেই অনুপাতে ছোট হইয়া আসিতে লাগিল। অবশেষে গলির মোড়ের কাছে আসিয়া পা আর উঠে না। ধীরে ধীরে কোনো মতে সে বাসার দরজার সম্মুখে আসিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। বাসা নিস্তব্ধ, কোথাও কেহ জাগিয়া আছে এমন মনে হইল না, এবং যদিও সে জানিত এত রাত্রে সাবিত্রী নিশ্চয়ই ঘরে ফিরিয়া গেছে, তথাপি দ্বারে গা দিতে শব্দ করিতে সাহস হইল না। ভয় করিতে লাগিল, পাছে সেই আসিয়া দোর খুলিয়া দেয়। ঠিক এমনই সময় কবাট আপনি খুলিয়া গেল। এক মুহূর্ত সতীশ কথা কহিতে পারিল না।
তাহার পরে বলিল, কে বেহারি? হ্যাঁ বাবু, সকলের খাওয়া হয়ে গেছে? হয়েছে। জি চলে গেছে? আজ্ঞা হা, আমাকে বসে থাকতে বলে এই মাত্র গেল। শুনিয়া সতীশ বাঁচিয়া গেল। খুশি হইয়া তাকে দরজা বন্ধ করিতে বলিয়া প্রফুল্ল মুখে উপরে উঠিয়া গেল। বেহারি আসিয়া বলিল, বাবু আপনার খাবার? খাবার থাক বেহারি, আমি খেয়ে এসেছি। বেহারি বলিল, আপনার পান জল ওই টেবিলের উপর রাখা আছে। আচ্ছা তুই শুগে যা। বেহারি চলিয়া গেলে সতীশ বিছানায় শুইয়া পড়িল এবং তৎক্ষণাৎ ঘুমাইয়া পড়িল। কলহ করিয়া সাবিত্রীর মন ভালো ছিল না। সতীশ তাহাকে কটূক্তি করিলেও ফিরাইয়া বলা যে তাহার উচিত হয় নাই, এই অনুতাপ তাহাকে সমস্ত দুপুরবেলাটা ক্লেশ দিয়াছিল। তাই সন্ধ্যার পরে কোনো এক সময়ে নিবৃতে ক্ষমা ভিক্ষা করিয়া লইবার আশায় অপেক্ষা করিতে করিতে যখন সন্ধ্যা উৎকীর্ণ হইয়া গেল, তখন তাহার আশা আশঙ্কায় পরিণত হইতে লাগিল। সে জানিত এই কলিকাতায় বিপিন ভিন্ন সতীশের যাইবার স্থান নেই। তাই সর্বাগ্রেই ভয় হইল পাছে সে সেই দলে মিশিয়া থাকে। ক্রমশ রাত্রি বাড়িতে লাগিল, সতীশ আসিল না। আর কোথাও যাইবার কথা মনে করিতে না পারিয়া সংশয় যখন বিশ্বাসে দৃঢ় হইয়া উঠিল, তখন প্রতীক্ষা করাও তাহার পক্ষে অসম্ভব হইয়া উঠিল। বস্তুত তাহার ঘৃণাবোধ হইতে লাগিল যে ক্ষমা চাহিবার জন্য সে এমন একজন লোকের পথ চাহিয়া আছে। তাই বেহারিকে বসিতে বলিয়া সাবিত্রী অনেক রাত্রে ঘরে ফিরিয়া গেল। ঘরে গিয়া বিছানায় পড়িয়া রহিল, চোখে ঘুম আসিল না। সমস্ত দেহটা কি এক অদ্ভুত অস্বস্তিতে প্রভাতের জন্য ছটফট করিতে লাগিল। প্রভাতের জন্য অপেক্ষা করিতে না পারিয়া ভোর থাকিতেই উঠিয়া কাপড় ছাড়িয়া চোখে মুখে জল দিয়া বাহির হইয়া পড়িল। পথ দিয়া তখন মারোয়ারি রমণীরা দল বাঁধিয়া গান গাইয়া গঙ্গাস্থানে চলিয়াছিল। সেই দিকে মুখ করিয়া সাবিত্রী যেই বলিল, মা গঙ্গা, গিয়ে যেন সব ভালো দেখি, তাহার উষ্টাদর কাঁপিয়া উঠিয়া তপ্ত অশ্রুতে দুই চোখ ভরিয়া উঠিল এবং এই কল্পিত আশঙ্কায় সমস্ত মন পরিপূর্ণ করিয়া সে পথ দিয়া দ্রুত পদে হাঁটিতে হাঁটিতে সহস্রবার মনে মনে উচ্চারণ করিতে লাগিল, ভালো থাক, যা ইচ্ছে করুক, কিন্তু ভালো থাক। বাসায় পৌঁছিয়া ডাকাডাকির পরে বেহারি দরজা খুলিয়া দিয়াই সংবাদ দিল, সতীশবাবু অনেক রাত্রে আসিয়াছিলেন এবং কোথাও হইতে খাইয়া আসিয়াছিলেন। এই সংবাদ যে প্রথমেই দেওয়া প্রয়োজন, এই বৃদ্ধের তাহা অজ্ঞাত ছিল না। সাবিত্রী উপরে উঠিতেছিল, থমকিয়া দাঁড়াইয়া পড়িল, প্রশ্ন করিল, খাননি বুঝি? না, তার খাবার তো ডাকা পড়ে রয়েছে। সাবিত্রী শুধু একটা হু বলিয়া উপরে চলিয়া গেল। তাহার দুশ্চিন্তাগ্রস্ত মন নির্ভয় হইবা মাত্রই আবার ঈর্ষায় জ্বলিয়া উঠিল। পরদিন বেলা হইলেই সতীশের ঘুম ভাঙিল এবং ঘুম ভাঙিয়াই মনে হইল সাবিত্রী। ঠিক সেই মুহূর্তে সমস্ত মুখ মেঘাচ্ছন্ন করিয়া সাবিত্রী আসিয়া দাঁড়াইল। তাহার মুখের পানে একবার মাত্র চাহিয়াই সতীশ মাথা হেঁট করিল। খানিক পরে সাবিত্রী বলিল, কি রান্না হবে জানতে এলাম। সতীশ কোনো দিকে না চাহিয়া বলিল, রোজ যা হয় তাই হোক। আচ্ছা বলিয়া সাবিত্রী চলিয়া যাইতে উদ্যত হইয়াই আবার দাঁড়াইল। কহিল, লেখাপড়ার মতো বাবুর কি খাওয়া দাওয়া আর ভালো লাগছে না? সতীশ আস্তে আস্তে বলিল, আমি খেয়ে এসেছিলাম। সে ভয়ে মিথ্যা বলিয়া ফেলিল, কিন্তু কোথায় এ কথাও সাবিত্রী ঘৃণায় জিজ্ঞাসা করিল না। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আজ 2 দিন ধরে আপনি পালিয়ে বেড়াচ্ছেন কিসের ভয়ে শুনি? অসুবিধা হলে আমাকে তো জবাব দিতে পারেন। সতীশ মুখ তুলিয়া বলিল, তোমার অপরাধ। তাছাড়া আমি তো জবাব দেবার কর্তা নই, বাসা আমার একলার নয়। সাবিত্রী বলিল, একলার হলে জবাব দিতেন বোধ হয়। আচ্ছা, আমি না হয় নিজেই যাচ্ছি। সতীশ উত্তর দিল না, মৌন হইয়া রহিল দেখিয়া মনে মনে অধিকতর জ্বলিয়া উঠিয়া বলিল, আমি গেলে আপনি খুশি হন? আপনার পায়ে পড়ি সতীশবাবু, হানা একটা জবাব দিন। তবু সতীশ নিরুত্তর হইয়া রহিল, কারণ সাবিত্রী যে এই বাসার কতখানি তাহা সে জানিত এবং এমন করিয়া সে হঠাৎ চলিয়া গেলে কিছুই চাপা থাকিবে না। তখন সমস্ত কথাটা মুখে মুখে গাটাগাটি হইতে হইতে কিরূপ জঘন্য আকার ধারণ করিবে তাহা নিশ্চয় অনুমান করিয়া সে ভয় পাইয়া গেল। ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া মৃদকণ্ঠে কহিল, আমাকে মাফ করো সাবিত্রী, যে কটা দিন আমি আছি সেই কটা দিন অন্তত তুমি কোথাও যেও না। অন্য কোনো সময় হলে সে তখনই ক্ষমা করিত, কিন্তু ইহার সম্বন্ধে নাকি অমূলক সন্দেহ মনে পোষণ করিতেছিল। তাই এই মৃদ কণ্ঠস্বরকে ছলনা কল্পনা করিয়া নির্দয় হইয়া উঠিল এবং তাহারি গলার অনুকরণ করিয়া তৎক্ষণাৎ বলিয়া ফেলিল, আপনি এত আড়ম্বর করে মাপ চাচ্ছেন কিসের জন্যে? আমার মতো একজন নিচু জাতের স্ত্রীলোকের আঁচল ধরে কি এই নতুন টেনেছেন যে লজ্জায় একেবারে মরে যাচ্ছেন? তার চেয়ে আপনি বাড়ি চলে যান। কলকাতায় থেকে মিথ্যে নষ্ট হবেন না, লেখাপড়া আপনার কাজ নয়।
যে সতীশ উগ্র প্রকৃতিতে কাহাকেও গ্রাহ্য করিত না, কথা সহ্য করার যাহার কোনোদিন স্বভাব নয়, সে এখন এত বড় অপমানের কথাতেও নির্বাক হইয়া রহিল। অপরাধী মন তাহার অসহ্য গুরু বারগ্রস্ত বারবাহী জীবের মতো এমনই নিরুপায়ভাবে পথের উপরে ধুমড়াইয়া পড়িয়াছিল যে সাবিত্রীর এই পুনরায় পুনরায় নিষ্ঠুর আঘাতেও সে কিছুতেই মাথা তুলিয়া দাঁড়াইতে পারিল না। সাবিত্রীর চমক ভাঙিয়া গেল, তাহার স্পর্ধা যে ক্রোধকেও ডিঙ্গাইয়া গেল, ইহা তাহার নিজের কানেও বাজিল। সে অনেকক্ষণ নিঃশব্দে দাঁড়াইয়া থাকিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।